রাজ্য চালনা নিয়ে দু একটা বিষয়ে মতান্তর হওয়ায় আমি জুনাগড়ের কাজে ইস্তফা দিয়ে হায়দ্রাবাদের নিজাম সরকারের অধীনে চাকরি নিলাম। আমার তখন অল্প বয়স, মজবুত স্বাস্থ্য, তাই দেখে আমায় বরিচ নামের একটি জায়গায় তুলোর মাসুল আদায়ের কাজে নিয়োগ করা হলো। আর জায়গাটি এক কথায় অনবদ্য। নির্জন পাহাড়ের নিচে বড় বড় গাছের জঙ্গলের মাঝে নুড়ি পাথরের উপর দিয়ে এঁকে বেঁকে গিয়েছে সুস্তা নদী। তার গতিবিধি এক দক্ষ নর্তকীর মতোই। প্রকৃতির বেঁধে দেয়া তালে সে পাথরের খাঁজ আর পথের বাঁকের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। নদীর ধারে পাহাড়ের পাদদেশে ছিল এক শান বাঁধানো ঘাট, আর তার উপরেই শ্বেত পাথরের প্রাসাদ। বরিচের হাট এবং গ্রাম সেখান থেকে দূরে। জায়গাটার শোভা বাড়ানোর দায়িত্ব যেন একা এই প্রাসাদের। আশেপাশে আর কেউ নেই, সে একাই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। প্রায় ২৫০ বছর আগে এক পরাক্রমী সম্রাট ভোগ বিলাসের জন্য এই নির্জন জায়গায় প্রাসাদটি তৈরি করেন। প্রাসাদের ধাঁচ দেখেই আঁচ করা যায় তার বিলাসবহুল অতীত। আজ থেকে ২৫০ বছর আগে হয়তো প্রাসাদের স্নানশালা দিয়ে ঝরে পড়ত গোলাপ গন্ধি জল, আর তাতে পা ডুবিয়ে বসে সে তার হাতে গান গাইতেন প্রাসাদের রমণীরা। আজ সেই ফোয়ারা অচল। প্রাসাদের অলিন্দে খেলা করে না গানের কলি। মার্বেল ফলকে পড়ে না কোনো নরম সাদা পায়ের ছাপ। এখন এটি আমার মতো সঙ্গীহীন মাসুল কালেক্টরের বিশাল এবং নির্জন বাসস্থান। নির্বাসন স্থান বললেও ভুল হয় না। আপিসের বৃদ্ধ কেরানি করিম খান সাবধান করে দিলেন, দিনের বেলায় যত খুশি থাকুন, কিন্তু খবরদার ওই বাড়িতে কখনো রাত্রিবাস করার কথা ভাববেন না। আমি তার কথা হেসে উড়িয়ে দিলাম। চাকর বাকররাও বলল সন্ধে অবধি তারা বাড়ির কাজকর্ম করবে, কিন্তু কোনো অবস্থাতেই রাতে থাকবে না। আমি আবারও হেসে বললাম, তথাস্তু। এই বাড়ির বদনাম এমনই যে রাত্রিবেলায় চোরের দলও এর আশেপাশে ঘেঁষত না। প্রথম এর দমচাপা নির্জনতা আমার বুকের উপর ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে থাকতাম। সারা দিনের কাজকর্ম সেরে শ্রান্ত অবসন্ন দেহে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই ওই বিশাল প্রাসাদের নেশা আমায় পেয়ে বসল। বিশ্বাস করুন, তার বর্ণনা করা আমার পক্ষে ভারী কঠিন। কাউকে বিশ্বাস করানো প্রায় দুঃসাধ্য। মনে হয় গোটা বাড়িটা মোহের অদৃশ্য বাঁধনে আমায় ক্রমশ বেঁধে ফেলতে লাগলো। বাড়িতে পা দেওয়া মাত্রই বোধ করি ব্যাপারটা শুরু হয়েছিল। তবে প্রাসাদের ইট কাঠ পাথর একদিন আমায় এই বাঁধনের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে অনুভব করালো। আর সেই দিনটার কথা আমার আজও মনে আছে। তখন গ্রীষ্মকাল, বাজার নরম, আমার হাতে বিশেষ কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু আগে
আমি ঘাটের নিচের দিকের একটা ধাপে আরাম কেদারা নিয়ে বসে আছি। গ্রীষ্মের দাবদাহে সুস্তা নদী সরু হয়ে এসেছে। ওপারে বালির চরের অনেকটাই পড়ন্ত আলোয় রঙিন হয়ে রয়েছে, আর এপারে স্বচ্ছ অগভীর জলের তলায় ঝিকমিক করছে নুড়িগুলো। বাতাস বইছে না। কাছের পাহাড়ের বন তুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল থেকে একটা অনির্বচনীয় সুগন্ধ চারপাশটা ভারাক্রান্ত করে রেখেছে। সূর্য পাহাড়ের আড়ালে বিদায় নিল, আর তৎক্ষণাৎ সারা দিনের নাটকের ওপর কেউ যেন পর্দা টেনে দিল। এখানে উঁচু উঁচু পাহাড়ের জন্য সূর্যাস্তের পর আলো আঁধারির খেলা বেশিক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়ে এক পাক ঘুরে আসবো স্থির করে উঠবো করছি, এমন সময় সিঁড়িতে শুনলাম পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে পিছনে ফিরলাম। দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে বসতে যাচ্ছি, এমন সময় আবার শুনলাম পায়ের শব্দ। এবার একটা নয়, অনেকগুলো। অনেকে যেন ছুটোছুটি করে নেমে আসছে। মনে একটা ভয়ের ভাব জন্ম নিল, আর তারপর সেই অনুভূতির সঙ্গে যুক্ত হলো একটা অচেনা রোমাঞ্চ। আমার চোখের সামনে কেউ ছিল না। সেই নিস্তব্ধ পাহাড়ের কোলে খানিক আগে অবধিও ছিল স্থির নিষ্কম্প। এবার বোধ হলো সুস্তার শান্ত জলে আলোড়নের সৃষ্টি হয়েছে। কেউ বা কারা যেন দাপাদাপি করছে, আর তার ফলে বিক্ষুব্ধ হয়ে উঠছে জলের স্রোত। সখীরা হেসে হেসে পরস্পরের গায়ে জল ছুঁড়ে মারছে। তাদের পায়ের দামাল আঘাতে মুক্তোর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে জল। আবার মনে হলো, কি হচ্ছে এটা? আমার বুকে কাঁপুনি ধরল। সেটা ভয়ের না কৌতূহলের ঠিক বলতে পারবো না। বড় ইচ্ছে হলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার মতো কিছুই ছিল না। একবার ভাবলাম কান পাতলেই শুনতে পাবো তাদের কণ্ঠস্বর, কিন্তু জঙ্গলের ঝিঝির রব ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। মনে হলো আমার সামনে 250 বছরের পুরনো কালো পর্দা ঝুলছে। ভয় মেশানো ইচ্ছে হলো তার একদিক তুলে দেখি কি হচ্ছে ভেতরে। হয়তো সেখানে বসেছে সভা, কিন্তু 250 বছরের নিকষ কালো অন্ধকারে কি কিছুই দেখা যায়? হঠাৎ হু হু করে হাওয়া দিয়ে ওঠায় গুমট ভাবটা কেটে গেল। দেখলাম নদীর স্থির জল যেন কোনো এক অপসরীর ঘন কালো চুলের মতো কুঁচকে গিয়েছে। সন্ধ্যের অন্ধকারে আচ্ছন্ন জঙ্গল যেন সরসর শব্দ করে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। যাই হোক, অতীতের কোল থেকে উঠে আসা যে 250 বছর বয়সী মরীচিকা আমার চোখের সামনে জেগে উঠেছিল, তা হঠাৎই মিলিয়ে গেল। যারা দেহহীন দ্রুত পায়ে
শব্দহীন হাসি হাসতে হাসতে আমার পাশ দিয়ে গিয়ে সুস্তার জলে ঝাঁপ দিয়ে পড়েছিল। তারা ভিজে আঁচলের জল নিংড়ে আমারই পাশ দিয়ে আর উঠে গেল না। বাতাসে যেমন আচমকা গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমন করেই উড়ে চলে গেল। উড়ে চলে গেল তারা। এবার আরেকটা আশঙ্কা মাথা চাড়া দিল। এই নির্জনতার সুযোগ নিয়ে আমার ঘাড়ে কি কবিতার দেবী ভর করলেন? আমি খেটে খাওয়া মানুষ, তুলোর মাসুল আদায় করে পেট চালাই। কবিতার দেবী ঘাড়ে চাপলেই সর্বনাশ। ভাবলাম ভরপেট খেলে এর প্রতিকার উপশম দুই হবে। খালি পেটেই নানা রকম রোগ এসে চেপে ধরে। খানসা আমাকে ডেকে ওই তেল ঘি মশলায় ভরপুর মোগলাই খাবার তৈরি করার হুকুম দিলাম। পরদিন সকালে উঠে গোটা ব্যাপারটাই ভীষণ হাস্যকর বলে মনে হলো। যথাসময়ে দিব্যি সাহেবদের মতো সোলার টুপিটি মাথায় চাপিয়ে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে কাজে গেলাম। সেদিন আবার ত্রৈমাসিক রিপোর্ট লেখার দিন হওয়ায় দেরি করে বাড়ি ফেরার কথা। কিন্তু সন্ধে পড়তে না পড়তেই আমার বাড়ির দিকে কে যেন টানতে লাগলো। কে টানতে লাগলো সঠিক বলতে পারবো না, কিন্তু মনে হলো আর দেরি করা উচিত নয়। সকলে বসে রয়েছে, দেরি করা উচিত নয়। রিপোর্ট অসমাপ্ত রেখেই সেই জঙ্গল ঘন নিশ্চুপ রাস্তায় গাড়ির চাকার ঘড় ঘড় শব্দ তুলে আমার বাসস্থান সেই নিঃসঙ্গ নিস্তব্ধ প্রাসাদে গিয়ে হাজির হলাম। সিঁড়ির উপর সামনের দিকের ঘরটি বিশাল। 3 সারি বড় বড় থামের উপর কারুকার্যে ভরা খিলান বিরাট ছাদটা ধরে রেখেছে। ঘরটি তার ব্যাপক শূন্যতার জন্য সবসময় গম গম করতে থাকে। তখন সদ্য সন্ধে নেমেছে, প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে ঘরে ঢুকলাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের মধ্যে তুমুল হট্টগোল লেগেছে। সভা ভেঙে চারিদিকের দরজা জানালা ঘর পথ বারান্দা দিয়ে কে কোন দিকে পালালো তা ঠিক নেই। আমি আবারও কোথাও কিছু না দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এক অদ্ভুত আবেশ আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ল, আর নাকে এলো বহু বছরের পুরনো তেল আর আতরের গন্ধ। আমি সেই অন্ধকার ফাঁকা ঘরের থামের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর করে ফোয়ারার জল সাদা পাথরের ওপর এসে পড়ছে। সেতারে বাজছে দুরূহ এক সুর। কোথাও গয়নার সেই চির স্বর্ণালী মৃদু আওয়াজ, নুপুরের রুনুঝুনু, আবার কোথা থেকে ভেসে আসছে তামার ঘণ্টায় প্রহর বাজার শব্দ।
অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোল খাওয়া ঝাড় লণ্ঠনের ঠুনঠুন, বারান্দায় ঝোলা খাঁচায় বন্দি বুলবুলের গান, আর বাগান থেকে উড়ে আসা সারসের ডাক আমার চারপাশে প্রেত লোকের আবহ সঙ্গীত পরিবেশন করতে শুরু করলো। মোহগ্রস্ত অবস্থায় আমার মনে হলো যে এই অবাস্তব ব্যাপারটাই একমাত্র সত্যি, আর বাকিটা মিথ্যে, বাকিটা পুরোটাই মিথ্যে। এই যে আমি শ্রীযুক্ত অমুক, ঈশ্বর অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলোর মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কুর্তা পরে টমটম হাঁকিয়ে আপিস যাই, এই সমস্তই আমার কাছে পরম হাস্যকর বলে মনে হলো। এতটাই যে আমি সেই বিশাল খাঁ করা ঘরে হা হা করে হেসে উঠলাম। আর তখনই আমার ভৃত্য কেরোসিন ল্যাম্প হাতে ঘরে প্রবেশ করলো। হুজুর, সে আমায় পাগল ভাবলো কিনা জানি না, কিন্তু আমার মনে পড়ে গেল যে আমি ঈশ্বর অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুক চন্দ্র বটে। আমার একটা পার্থিব পরিচিতি আছে, এখানে পরিবারের প্রতিনিধি আমি, তাই জনসমক্ষে হুট করে পাগল প্রতিপন্ন হওয়াটা উচিত হবে না। না, এই মায়াময় কাণ্ড, এই অনন্ত সুর তালের খেলা, এসব বোঝা আমার কম্য নয়। এর পাশাপাশি এই কথাও সত্যি যে আমি বরিচের হাটে তুলোর মাসুল আদায় করে মাসে 450 টাকা বেতন আদায় করে থাকি। তখন আবার আগের কথা মনে করে হাসি পেল। কেরোসিনের আলোয় উজ্জ্বল ক্যাম্প টেবিলে রাখা খবরের কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। তখনও আমার হাসির দমক থামেনি। কাগজ পড়া শেষ করে এবং উপাদেয় মোগলাই খাবার খেয়ে ঘরের কোনায় টিমটিমে প্রদীপটা নিভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার সামনের খোলা জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে অরালি পর্বত, তার চারপাশে ঘন জঙ্গলের আচ্ছাদন। পাহাড়ের লক্ষ লক্ষ মাইল উপরে বিরাজ করছে একটি মাত্র উজ্জ্বল নক্ষত্র। তাকে এই পৃথিবীর বুকে ক্যাম্প খাট বিছিয়ে শুয়ে থাকা এক মাসুল কালেক্টর বাবুকে অপলকে দেখতে দেখে বেশ মজা অনুভব করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ একটা সময় ঘুম থেকে শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কেউ ঘরে প্রবেশ করে থাকলেও তাকে দেখতে পাইনি। ততক্ষণে অন্ধকার পর্বতের উপর থেকে সেই একটি মাত্র নক্ষত্রটি অস্ত গিয়েছে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলো
ঘরে প্রবেশ করছে। অনধিকার প্রবেশ করে সে যেন রীতিমতো লজ্জিত। কাউকে দেখতে পেলাম না, অথচ আমার স্পষ্ট মনে হলো কেউ আমায় আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে নিজের আংটি পরিহিত 5টি আঙুল আমার সামনে খেলিয়ে অতি সাবধানে তাকে অনুসরণ করার নির্দেশ দিল। আমি মন্ত্রমুগ্ধের মতো অত্যন্ত চুপি চুপি উঠলাম। আমি ব্যতীত অগুন্তি জানালা দরজা ফাঁক ফোকর ঘর বিশিষ্ট প্রকাণ্ড এক প্রাসাদে আর কোনো জনপ্রাণী না থাকলেও আমার কিন্তু প্রতি পদক্ষেপে ভয় করতে লাগলো, প্রচন্ড ভয়। পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ থাকত। আমি সেখানে কোনোদিনও যাইনি। সে রাতে চুপি সারে প্রায় নিঃশ্বাস বন্ধ রেখে অদৃশ্য আহ্বানকারিণীকে অনুসরণ করে আমি যে কোথায় যাচ্ছিলাম আজও তা নিশ্চিত বলতে পারি না। কত সরু অন্ধকার রাস্তা, কত লম্বা বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবিশাল সভাঘর, কত গোপন পরিসর পেরিয়ে যেতে লাগলাম তার কোনো ঠিক নেই। অবয়বহীন দুটিটিকে, অর্থাৎ সেই নারী মূর্তিকে দেখতে পাইনি ঠিকই, কিন্তু তার চেহারা আমার মানুষ চক্ষে ভেসে উঠল। আরব রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে তার শ্বেত পাথরের মতো টকটকে ফর্সা নিটোল হাত দেখতে পাচ্ছি। টুপির প্রান্ত থেকে মুখের ওপর পর্যন্ত রয়েছে একটি সূক্ষ্ম আবরণ। কোমরে বাঁকা ছুরি বাঁধা। মনে হলো আরব্য উপন্যাসের সহস্র রজনীর একটি আজ উপন্যাসের দেশ থেকে উড়ে এসেছে। আমি যেন রাতের আঁধারে ডুবে থাকা বাগদাদের রাস্তা ধরে হাঁটছি। আশপাশে আলোর লেশ মাত্র নেই, আর আমি বেরিয়েছি এক বিপজ্জনক অভিসারে। আচমকা আমার দুটি একটা ঘন নীল পর্দার সামনে থমকে দাঁড়িয়ে যেন নিচের দিকে আঙুল দিয়ে দেখালো। নিচে কি ছিল না বুঝলেও ভয়ে আমার বুকে হিম স্রোত বয়ে গেল। আমি অনুভব করলাম সেই পর্দার সামনে মাটির উপর জরির কাজ করা রেশমের আলখাল্লা পরে বসে রয়েছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তার কোলের উপর খোলা তলোয়ার, দুপা মাটিতে ছড়িয়ে সে ঢুলছে। আমার রহস্যময়ী দুটি সহজেই তার দুপা ডিঙিয়ে পর্দার একটা প্রান্ত তুলে ধরল। ভিতরে একটি ঘরের সামান্য অংশ চোখে পড়ল। তক্তপোষের ওপর কেউ একজন বসে আছেন। কে
দেখা গেল না। শুধু দেখলাম জাফরান রঙের ফুলে ফেপে থাকা পাজামা পরা একজোড়া পায়ের নিচের অংশটুকু, জরির পাকানো নাগরাই পরা সুন্দর দুটি পা গোলাপি মখমলের আসনের উপর অলস ভাবে বিরাজ করছে। মেঝের এক পাশে নীলাভ স্ফটিকের পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারঙ্গি ও প্রচুর আঙুরের গুচ্ছ। তার পাশে দুটো ছোট পেয়ালা এবং একটি স্বর্ণাভ মদিরার কাচপাত্র অতিথির জন্য অপেক্ষা করছে। ঘরের ভেতর কোথাও একটা ধূপ জ্বলছিল মনে হয়। তার অপূর্ব সুগন্ধি ধোঁয়া চারপাশে মাদকতার সঞ্চার করেছে। আমার ঘোর লেগে গেল। আমি দুরু দুরু বক্ষে যেই না সেই ঢুলন্ত কৃষ্ণাঙ্গ পাহারাদারের ছড়িয়ে থাকা দুপা টপকাতে গেছি, অমনি সে চমকে জেগে উঠল, আর তার কোলের ওপর রাখা সেই খোলা লকলকে তলোয়ার সশব্দে মাটিতে পড়ে গেল। আচমকা একটা বিকট চিৎকার শুনে ধরফড়িয়ে উঠে দেখলাম যে ক্যাম্প খাটের ওপর বসে আছি। আমার গা ঘেমে সপ করছে। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের অর্ধেক চাঁদটাকে ফ্যাকাশে দেখাচ্ছে। রাত জাগার ক্লান্তিতে তার শরীর ভেঙে আসার জোগাড়। শুনতে পেলাম বদ্ধ পাগল মেহের আলী রোজকার মতো ভোরের জনশূন্য রাস্তায় চিৎকার করে হেঁটে চলেছে। আমার দিনের সঙ্গে রাতের মধ্যে ভারী গন্ডগোল বেঁধে গেল। রোজ সকালে ক্লান্ত দেহে কাজে যেতাম এবং মায়াবিনী রাতকে মনে মনে অবিরাম সাপান্ত করতাম। আবার সন্ধ্যের পরই রোজকার কর্মবদ্ধ জীবন ও তার চারপাশটা নিতান্ত তুচ্ছ বলে মনে হতো। সন্ধ্যের পর আমি যেন একটা নেশার জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়তাম। শত শত বছর আগের কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অপূর্ব ব্যক্তি হয়ে উঠতাম। তখন আর বিলিতি খাটো কুর্তা আর আঁটো সাঁটো প্যান্টুলুনে আমার মানাতো না। তখন আমি মাথায় তুলে নিতাম টকটকে লাল মখমলের ফেজ, ঢিলে পাজামা, ফুল কাটা অঙ্গাবরণ আর রেশমের লম্বা ঢিলে চোগা পরে রঙিন রুমালে আতর মাখিয়ে বহু যত্নে সাজসজ্জা করতাম। সিগারেট ফেলে দিয়ে গোলাপ জল পূর্ণ বিশাল খাঁচ কাটা আলবোলা নিয়ে উঁচু গদি আঁটা বড় কেদারায় বসতাম। রাতের কোনো এক অপূর্ব অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে হতে তারপর যত আঁধার ঘনাতো ততই কি যে এক অদ্ভুত ব্যাপার ঘটত তার বর্ণনা আমি করতে পারব না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো বিচ্ছিন্ন অংশ বসন্তের দমকা বাতাসে এই বিশাল প্রাসাদের বিচিত্র ঘরগুলোর মধ্যে উড়ে বেড়াত। খানিকটা দূর পর্যন্ত যাওয়ার পর তাদের আর দেখা যেত না, আর তাদের অনুসরণ করে আমিও
রাত ভোর ঘরে ঘরে ঘুরে বেড়াতাম। ঘুরপাক খেতে থাকা টুকরো টুকরো স্বপ্নের মধ্যে ক্ষণিকের জন্য ভেসে আসা হেনার গন্ধে, সেতারের শব্দে, হাওয়ার তরঙ্গে এক নায়িকাকে বিদ্যুৎ ঝলকের মতো দেখতে পেতাম। তার পরনে সেই জাফরান রঙের পায়জামা ও জরির ফুল কাটা কাঁচুলি, দুধে আলতা পায়ে সেই জরির নাগরাই, মাথার লাল টুপি থেকে ঝোলা সোনার ঝালর তার মাথা এবং কপাল ঘিরে রয়েছে। সে আমাকে পাগল করে তুলেছিল। আমি তারই অভিসারে ঘুমের অতল স্পর্শী রাজ্যে অবস্থিত জটিল মায়াপুরীর গলিতে গলিতে, ঘরে ঘরে শুধু ঘুরে বেড়াচ্ছি। একদিন সন্ধে বড় আয়নার দুদিকে দুটি বাতি জ্বালিয়ে যত্ন সহকারে বাদশাহের মতো সাজসজ্জা করছি, হঠাৎ দেখতে পেলাম আয়নায় আমার ছায়ার পাশেই ক্ষণিকের জন্য সেই তরুণীর ছায়া। সে নাটকীয় ভাবে নিজের ঘাড় বেঁকালো, ঘন কালো চোখে ফুটিয়ে তুলল বেদনার ইঙ্গিত। তার সুন্দর ঠোঁট দুটি ঈষৎ নড়ে উঠল। একটা অজানা ভাষা ফুটে উঠেও অব্যক্ত রইল। নিমেষের মধ্যে তরুণীর ছায়াটি উপর দিকে উঠে গেল নাচের ছন্দে। তারপরই বেদনা, বাসনা, বিভ্রম আর হাসির একটা অভূতপূর্ব মিশ্রণ চারপাশে ছড়িয়ে মিলিয়ে গেল। সে আমায় একা থাকতে দেখেই যেন অরালি পর্বতের সমস্ত সুগন্ধ লুট করে নিয়ে আসা দমকা হাওয়া ঘরের বাতি দুটো নিভিয়ে দিয়ে আমায় ঘিরে ধরল। আমি সাজসজ্জা বাদ দিয়ে ঘরের মধ্যে মেঝের উপরেই চোখ বুজে শুয়ে পড়লাম। আমার গোটা দেহে তখন রোমাঞ্চ। সেই সুরভিত হাওয়ায় আমি টের পেতাম কেউ আমায় আদর করছে, আমার অস্তিত্বে এঁকে দিচ্ছে ভালোবাসার চুম্বন। কপালে অনুভব করতাম নরম হাতের স্পর্শ। এই যেন কারো সুগন্ধি রেশমের কোমল ওড়না উড়ে এসে আমায় ছুঁয়ে গেল। মায়াবী নাগপাশে আমি আবদ্ধ হতাম এবং দীর্ঘশ্বাস ফেলে অসাড় দেহে গভীর ঘুমে ঢলে পড়তাম। একদিন দুপুরে ঠিক করলাম ঘোড়ার পিঠে চড়ে বেরোবো, কিন্তু কে যেন আমায় বারবার নিষেধ করতে লাগলো। সেদিন আর কোনো নিষেধ মানব না ভেবে যেই না কাঠের তাক থেকে টুপি আর কুর্তা নামিয়ে পরবার তাল করেছি, অমনি সুস্তা নদীর বালি আর পাহাড়ের শুকনো পাতার ঝড় তুলে একটা পাগলা হাওয়া আমার টুপি আর কুর্তা উড়িয়ে নিয়ে চলে গেল। হাওয়ার দমকের সঙ্গী ছিল একটা ভীষণ মিষ্টি হাসি।
হাওয়ায় আমার জিনিস উড়তে দেখে সেই হাসি যেন আরো পেয়ে বসলো। সেদিন আর ঘোড়ায় চড়া হলো না। তারপর থেকে খাটো কুর্তা আর সাহেবি টুপি পরাও ছেড়ে দিয়েছি। আবার সেদিন মাঝরাতে বিছানার উপর উঠে বসে শুনতে পেলাম কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। আমার বিছানার আমার ঘরের বহু নিচে এই বিরাট প্রাসাদের ভিতের তলায় থাকা কোন এক অন্ধকার গহ্বর থেকে উঠে আসছে বুক ফাটা কান্নার আওয়াজ। অন্ধকারও অশ্রু সজল হতে পারে। সেই আধ ভেজা অন্ধকারে আমায় যেন কেউ কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কঠিন মায়া, গভীর ঘুম আর নিষ্ফল স্বপ্নের সমস্ত দরজা চুরমার করে আমায় নিয়ে যাও। তুমি আমি ঘোড়ার পিঠে চড়ে নিরুদ্দেশে পাড়ি দেব। আমায় বুকের কাছে শক্ত করে চেপে ধরে বন জঙ্গল পাহাড় নদী অতিক্রম করে আমায় নিয়ে চলো সূর্যের আলোয় সজ্জিত তোমার ঘরে। উদ্ধার করো, আমায় উদ্ধার করো। আমি কে? আমি কেমন করেই বা উদ্ধার করব? স্বপ্ন প্রবাহের এই প্রবল ঘূর্ণির মধ্যে ডুবতে বসা কোন সুন্দরীকে তীরে টেনে তুলব? তুমি কে? কবে ছিলে? কোথায় ছিলে? তুমি কোন মরুদ্যানে খেজুর গাছের ঠান্ডা ছায়ায় কোন গৃহহীন মরুবাসীর কোলে জন্ম নিয়েছিলে? যেভাবে বনলতা থেকে নির্মম ভাবে ছিঁড়ে নেওয়া হয় ফুলের পাপড়ি, ঠিক সেভাবেই তোমায় মায়ের কোল থেকে আলাদা করে দিয়েছিল কি কোন নির্দয় দস্যু? ঘোড়ার পিঠে চড়িয়ে বিদ্যুৎ বেগে বালির জ্বলন্ত রাশি পার করে তোমায় কোন রাজপুরীর দাসীহাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে কোন বাদশাহের ভৃত্য তোমার নববিকশিত যৌবন নিরীক্ষণ করে স্বর্ণ মুদ্রায় তোমার দাম মিটিয়ে সোনার পালকিতে সমুদ্র পার করে প্রভুর অন্তঃপুরে তোমায় উপহার দিয়েছিল? কে? কবে? কোথায়? সেখানের ইতিহাস আরো পঙ্কিল, আরো জটিল। সেখানে সারেঙ্গীর সঙ্গীত নূপুরের রুনু রুনুর মতো সুন্দর সৃষ্টির সঙ্গেই সহাবস্থান সুবর্ণ মদিরার মধ্যে বিষের জ্বালার, ছুরির ঝলকের এবং কটাক্ষের আঘাতের। কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুদিকে দুই দাসী হীরের চমক খেলিয়ে চামর দোলাচ্ছে। বাদশাহ মণি মাণিক্য খচিত নাগরাইয়ের কাছে লুটিয়ে পড়ছেন। বাইরের দরজার সামনে দেবদূতের মতো সেজে খোলা তলোয়ার হাতে যমদূতের মতো দাঁড়িয়ে রয়েছে এক পাহারাদার। এই ঐশ্বর্য প্রবাহ রক্তে রাঙানো, এর প্রত্যেক
প্রত্যেক বাঁকে রয়েছে ঈর্ষার হাতছানি। এই প্রবাহের মধ্যে ভেসে, হে মরুভূমির পুষ্প মঞ্জরি, তুমি কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ হয়েছিলে? তোমার অদৃষ্টে ছিল কোন মর্মান্তিক পরিণতি? আমার স্বপ্নের প্রবাহ ভেঙে দিল বদ্ধ উন্মাদ মেহের আলীর ক্রুদ্ধ চিৎকার। सब झूठ है, सब झूठ है, सब झूठ है। तो बच जाओ, तो बच जाओ, तो बच जाओ, सब झूठ है। তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে আমার হাতে দিল এবং আমার খানসামা এসে সেলামঠুকে জিজ্ঞেস করল, আজ রান্নার কি হুকুম আছে জানাব? আমি সিদ্ধান্ত নিলাম, না, এই বাড়িতে আর থাকবো না। সেদিনই জিনিসপত্র গুটিয়ে আপিস ঘরে গিয়ে উঠলাম। বৃদ্ধ কেরানি করিম খাঁ আমায় দেখে ঈষৎ হাসলেন। বিরক্তিতে সারা গা জ্বলে গেল, কিন্তু তার হাসির যোগ্য জবাব না দিয়েই কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম। কিন্তু অবাক হয়ে অনুভব করলাম বেলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আমার অন্যমনস্কতা। কোথাও একটা যাওয়ার তাড়া আমায় কুরে কুরে খেতে শুরু করলো। তুলোর হিসেব আমার কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ল। নিজামের নিজামতেরও তেমন কোনো মূল্য আর রইল না। আমার বর্তমান তখন নিতান্তই অর্থহীন। কোথাও একটা যাওয়ার তাড়াটাও তখন অসহনীয় হয়ে উঠেছে। আমি হিসেবের খাতা অবজ্ঞা ভরে বন্ধ করে কলম ছুঁড়ে ফেলে দিলাম। তারপর সেই প্রাসাদের উদ্দেশ্যে টমটম হাঁকালাম সবেগে। দেখলাম টমটম প্রায় নিজে নিজেই দিন ও রাতের সন্ধিক্ষণে আমায় সেই প্রাসাদের দরজার সামনে পৌঁছে দিল। আমি একসাথে 2-3টে সিঁড়ি ভেঙে উঠে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আজ চারপাশ নিস্তব্ধ। অন্ধকার ঘরদোর যেন রাগ করে মুখ ভার করে রয়েছে। অনুতপ্ত বোধ করলাম, কিন্তু কাকে জানাবো? কার কাছেই বা ক্ষমা চাইব? খাঁ খাঁ করা হৃদয় নিয়ে শূন্য অন্ধকার ঘরগুলোয় ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছে করলো হাতে একটা বাদ্যযন্ত্র নিয়ে কাউকে উদ্দেশ্য করে গানের ভাষায় বলি, হে বন্যী, যে পতঙ্গ তোমায় ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার মরতে এসেছে তোমার কাছে, তাকে ক্ষমা করো, দাও তার 2 পাখা পুড়িয়ে ভস্ম করে দাও, হে বন্যী। আচমকা উপর থেকে টপ শব্দ করে আমার কপালে 2 ফোঁটা অশ্রু জল পড়ল। সেদিন অরালি পর্বতের উপরটা ঢেকে দিয়েছিল কালচে রঙের মেঘ। তাদের রকম সকম রীতিমতো ভীতিকর। অন্ধকারে ঢাকা জঙ্গল আর সুস্তার কালো জল মিলে একটা ভয়ঙ্কর চিত্রনাট্য বাস্তবে পরিণত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এক
লহমায় জল স্থল আকাশ যেন শিউরে উঠল। দাঁত মুখ খিচিয়ে বিদ্যুতের শিখা চারপাশটা আলোকিত করে তুলল। একটা ভয়ানক ঝড় পাগলের মতো ধেয়ে এলো প্রাসাদের কঠিন দেয়ালে আছড়ে পড়ে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আজ চাকর বাকররা আপিস ঘরে ছিল, তাই এখানে আলো জ্বালানোর জন্য কেউই ছিল না। তার উপর রাতটা ছিল অমাবস্যার। সেই নিকষ কালো অন্ধকারেও স্পষ্ট অনুভব করলাম ঘরে রয়েছেন এক মহিলা। একজন মহিলা পালঙ্কের নিচে গালচের ওপর উপুর হয়ে পড়ে দুহাত দিয়ে নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করছে। তার ফর্সা কপাল ফেটে রক্ত ঝরছে। কখনো তার গলা দিয়ে উঠে আসছে শুকনো হা হা অট্ট হাসি, আবার কখনো কান্নার ফোঁপানি। প্রচন্ড রাগের বশে সে নিজের পরনের পোশাক ছিঁড়ে ফেলছে, দু হাতে মুঠো পাকিয়ে আঘাত, সজোরে আঘাত করছে নিজের বুকে। খোলা জানলা দিয়ে ঘরে তেড়ে ফুঁড়ে গর্জন করে ঢুকছে ঝোড়ো হাওয়া, আর মুষলধারে পড়া বৃষ্টি মহিলাটির আকারহীন দেহ ভিজিয়ে দিচ্ছে। ঝড় সারা রাত চলল, আর তার সাথে সেই মহিলার কান্নাও। আমি এক বুক দুঃখ নিয়ে অন্ধকার ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই। কাকে সান্ত্বনা দেব? এই প্রচন্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ কোথা থেকে মাথা তুলছে? এরকম একটা বিভ্রান্তিকর সময়ে পাগল আবার চিৎকার করে উঠল, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। तो बचाओ, तो बचाओ, तो बचाओ, सब झूठ है। ভোর হয়েছে। এই ঘোর দুর্যোগের দিনেও মেহের আলীর ছুটি নেই। সে যথারীতি প্রাসাদ প্রদক্ষিণ করে চিৎকার শুরু করেছে, तो बचाओ, तो बचाओ, तो बचाओ, सब झूठ है। আমার মাথায় হঠাৎ একটা চিন্তা খেলে গেল। এই মেহের আলীও হয়তো আমারই মতো এই প্রাসাদে একসময় বাস করেছিল। এখন পাগল হয়ে বেরিয়ে এলেও এই প্রাসাদ রাক্ষসের মায়াজাল থেকে মুক্তি পায়নি। তাই তো রোজ সকালে প্রাসাদ প্রদক্ষিণ করতে আসে। আমি ওই অবিশ্রান্ত বৃষ্টির মধ্যেও এক ছুটে পাগলটার কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করলাম, মেহের আলী, ক্যা ঝুট হ্যায় রে? সে কথার জবাব না দিয়ে আমায় ঠেলে ফেলে দিল। सब झूठ है। অজগর সাপের মারণ আলিঙ্গনে আবদ্ধ ঘূর্ণায়মান পাখির মতো বাড়িরই চারপাশে ঘুরপাক খেতে শুরু করলো মেহের আলী। আর নিজেকে সতর্ক করার জন্যই বারংবার তার মুখ থেকে বেরিয়ে এলো সেই অতি পরিচিত চিৎকার, सब झूठ है। तो बचाओ, तो बचाओ, तो बचाओ, सब झूठ है।
আমি বৃষ্টি মাথায় নিয়ে পাগলের মতো ছুটলাম। আপিসে গিয়ে করিম খাঁ সাহেবকে ধরলাম, অনুরোধ করলাম সব খুলে বলার জন্য। সবটা বৃদ্ধের মুখে যা শুনলাম তার সারমর্ম এই: অনেক অতৃপ্ত বাসনা, ব্যভিচার, উন্মত্ত আবেগের প্রতীক ওই বাড়িটি। সেই সব নিষ্ফল কামনার অভিশাপে বাড়িটির প্রতিটি ইট, কাঠ, পাথর ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে আছে। কোন জ্যান্ত মানুষ পেলেই তাকে গ্রাস করার জন্য লকলকিয়ে ওঠে তারা। ওই বাড়িতে 3 রাত কাটানো ব্যক্তিদের মধ্যে একমাত্র মেহের আলী বেরিয়ে আসতে পেরেছে, আর কেউ তার গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আমার উদ্ধারের কি কোনো পথই নেই? বৃদ্ধ বললেন, একটি মাত্র উপায় আছে, কিন্তু কিন্তু তা বেজায় শক্ত। সেইটাই তোমায় বলছি। তবে তার আগে ওই গুলবাগের একটি কৃতদাসীর পুরনো ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য ও হৃদয় বিদারক ঘটনা দুনিয়ায় আর দুটো আছে কিনা সন্দেহ। করিম খাঁর বর্ণনা ছিল আমার অভিজ্ঞতার থেকেও বেশি আশ্চর্যের।